গল্পের নাম পুরনো শাড়ির ভাঁজে নতুন দিনের হাসি। গ্রামের নাম শান্তিপুর, নামেই শান্তি, কিন্তু বিমলা দেবীর দিনগুলো এখন বড়ই নিঃসঙ্গ। ওনার বয়স হলো 67 বছর। বছর চারেক হলো ওনার স্বামী নগেনবাবু চলে গেছেন। একমাত্র ছেলে অনির্বাণ, বয়স 42 বছর, থাকে কলকাতায়। নামি এক বহুজাতিক সংস্থায় উচ্চ পদে কাজ করে। গ্রামের পুরনো ভিটেতে বিমলা দেবীর একমাত্র সঙ্গী হলো তার স্বামীর স্মৃতি আর একটা প্রকাণ্ড পুরনো কাঠের ট্রাঙ্কটা দেখতে সাধারণ, কিন্তু এর ভেতরটা যেন একটা ছোট্ট জাদুঘর। সেখানে যত্ন করে ভাঁজ করা আছে প্রায় 25টা পুরনো তাঁতের শাড়ি, অধিকাংশই সাদা আর লাল পাড়ের বা সাদা আর হলুদ ডোরাকাটা। প্রতিটা শাড়ির ভাঁজে লুকিয়ে আছে বিমলা দেবীর জীবনের এক একটা অধ্যায়। হলুদ সাদা ডোরাকাটা শাড়ি, এটা ছিল তার বিয়ের পর প্রথম পুজোয় নগেনবাবুর দেয়া উপহার। এই শাড়ি পরেই তিনি প্রথমবার শ্বশুরবাড়ি এসেছিলেন। এই শাড়ির সুতোর ভাঁজে লেগে আছে প্রথম প্রেম, প্রথম ভালোবাসার স্পর্শ। লাল পাড়ের শাড়ি, এটা পরে তিনি অনির্বাণকে কোলে নিয়ে গ্রাম সম্পর্কের ঠাকুর দেবতার কাছে মানত করতে যেতেন। এই শাড়িতে লেগে আছে মাতৃত্বের আনন্দ আর সন্তানের ভবিষ্যতের চিন্তা। কমলা রঙের জামদানি, এটা তার স্বামীর দেয়া শেষ উপহার। এই শাড়িটি তিনি বছরে একবারই পরতেন, সেটা হলো নগেনবাবুর জন্মদিনে। বিমলা দেবীর একটি অদ্ভুত অভ্যাস ছিল। প্রতিদিন সন্ধ্যায় তিনি ট্রাঙ্ক খুলে শাড়িগুলো একটু ছুঁয়ে দেখতেন। কোনোটা হয়তো নাকের কাছে নিয়ে আলতো করে গন্ধ শুঁকতেন, যেন স্বামীর অস্তিত্ব আর অতীত জীবনের স্পর্শ তিনি শাড়িগুলোর মধ্যে অনুভব করতেন। শাড়িগুলো তো শুধু কাপড় নয়, সেগুলো তার একাকী হৃদয়ের কথোপকথনের মাধ্যম। অনির্বাণ তার মায়ের কথা ভাবে, কিন্তু তার ভালোবাসা দায়িত্বের বাঁধনে মোড়ানো। সে মনে করে টাকা পাঠানো আর মাঝে মাঝে ফোন করাই যথেষ্ট। গত বছর শীতকালে বিমলা দেবী নিউমোনিয়ায় আক্রান্ত হলেন। অনির্বাণ শহরে নিয়ে আসার সিদ্ধান্ত নিল। অনির্বাণ তার স্ত্রী তনিমাকে বলল, মা এখানে একা থাকবেন না। এই যুগের গ্রামে এখন আর কিছু নেই। কলকাতায় নিয়ে এলে ভালো চিকিৎসার পাশাপাশি আধুনিক জীবনও পাবেন। তনিমা আপত্তি করল না, তবে সামান্য বিরক্তি দেখালো। সে বলল, কিন্তু গ্রামের সব জিনিসপত্র নিয়ে এলে আমাদের এই ছোট্ট ফ্ল্যাটে কোথায় রাখবে? আর মায়ের জীবনযাপন তো একদম অন্যরকম, আমাদের লাইফস্টাইলের সঙ্গে কি মানিয়ে নিতে পারবে? অনির্বাণ মাকে জোর করে কলকাতায় নিয়ে এলো। গ্রামের বাড়িটা ভাড়া দেওয়া হলো। শহরে আধুনিক শীততাপ নিয়ন্ত্রিত ফ্ল্যাট বিমলা দেবীর কাছে মনে হলো যেন এক সোনার খাঁচা। চারিদিকে কাচের দেওয়াল, ঝকঝকে ফ্লোর, কিন্তু সেই পুরনো মাটির গন্ধ নেই। দাওয়ায় বসে রোদ পোহানোর অবকাশ নেই। বিমলা দেবী যখন তার প্রকাণ্ড কাঠের ট্রাঙ্কটা নিয়ে এলেন, তখন অনির্বাণ আর তনিমা দুজনেই চমকে উঠল। মা, এটা কিসের ট্রাঙ্ক? এত পুরনো আর এত বড়? অনির্বাণ একটু অবাক হয়েই বলল। বিমলা দেবী শান্ত স্বরে উত্তর দিলেন, এই ট্রাঙ্কে আমার সব শাড়ি আছে রে। এই শাড়িগুলো ছাড়া আমার দিন কাটে না। তনিমা মুখ বাঁকালো। আশ্চর্য, কটা শাড়ি আছে? আর এত শাড়ি দিয়ে কি হবে? আমাদের তো আর ভাড়ার ঘর নেই যে সব রেখে দেব। ট্রাঙ্কটি কোনো মতে ডাইনিং স্পেসের কোণে রাখা হলো। শহরে এসে বিমলা দেবীর পুরনো অভ্যাসটা বজায় থাকলো। তিনি সবার চোখ এড়িয়ে মাঝে মধ্যে রাতে ট্রাঙ্কটা খুলে শাড়িগুলো দেখতেন। একদিন মাঝরাতে তনিমা বাথরুম যাওয়ার সময় দেখে বিমলা দেবী একটি পুরনো হলুদ সাদা শাড়ির ওপর হাত বুলিয়ে মৃদু হাসছেন। তনিমা পরের দিন অনির্বাণকে বলল, তোমার মায়ের এই শাড়ির ব্যাপারটা বাড়াবাড়ি রকমের অদ্ভুত। হয় এগুলোকে বাতিল করে দাও, নয়তো গ্রামে কাউকে দান করে দাও। এই শাড়িগুলো আমাদের মডার্ন ইন্টেরিয়ারের সৌন্দর্য নষ্ট করছে। অনির্বাণ যুক্তি দেখল তনিমার কথায়। সে দেখল ফ্ল্যাটের কোণে ট্রাঙ্কটা সত্যিই বেমানান। তাছাড়া মা তো আর এই শাড়িগুলো পরেন না। সে ঠিক করলো শাড়িগুলো রেখে কোনো লাভ নেই। এগুলো তার মায়ের অর্থহীন নস্টালজিয়া ছাড়া আর কিছুই নয়। তার কাছে শাড়িগুলো
স্রেফ একগুচ্ছ পুরনো ব্যবহারহীন ব্যবহারহীন কাপড়। একদিন দুপুরে যখন বিমলা দেবী ঘুমোচ্ছিলেন, অনির্বাণ কাঠের ট্রাঙ্কটি টেনে বের করলো। ট্রাঙ্ক খুলে দেখলো শাড়িগুলো। সামান্য হলুদ, কোথাও কোথাও আলতো ছোপ, কিন্তু ভাঁজগুলো নিখুঁত। সে একটা দীর্ঘশ্বাস ফেলল। সে বিকেলে একজন পুরনো জিনিস কেনাবেচার ফেরিওয়ালাকে ডাকলো। দেখুন তো, এই শাড়িগুলো নেবেন? সব পুরনো তাঁতের শাড়ি, ভালো দাম দিলে ভালো দামে নিলে দিয়ে দেব, অনির্বাণ বলল। ফেরিওয়ালা শাড়িগুলো উল্টে পাল্টে দেখে বলল, এগুলো তো সব গ্রামের শাড়ি স্যার, এ শহরে চাহিদা নেই। তবে আপনার জন্য আমি প্রতিটি শাড়ির জন্য 50 টাকা করে দিতে পারি। অনির্বাণ সামান্য দ্বিধা করল, কিন্তু তনিমার মুখ মনে পড়তেই সে রাজি হয়ে গেল। 25টা শাড়ির দাম মাত্র 1250 টাকা। টাকাটা তার কাছে কিছুই নয়, কিন্তু জায়গাটা বাঁচল। ফেরিওয়ালা শাড়িগুলো একটা বস্তায় ভরে নিয়ে গেল, আর ট্রাঙ্কটাও আবর্জনার স্তূপে ফেলে দেওয়া হলো। বিমলা দেবী ঘুম থেকে উঠে দেখলেন ট্রাঙ্কটা নেই। বুকটা কেঁপে উঠল তার। অনির্বাণকে জিজ্ঞেস করতেই সে শান্তভাবে বলল, মা, পুরনো শাড়িগুলো বিক্রি করে দিলাম, সামান্য কিছু টাকা পেলাম, আর ট্রাঙ্কটাও ফেলে দিলাম। তোমার জন্য সুন্দর নতুন কটন শাড়ি কিনে দেব, দেখবে। বিমলা দেবী কোনো কথা বললেন না। তার চোখ দিয়ে এক ফোঁটা জলও পড়ল না, শুধু তার মুখটা পাংশু হয়ে গেল। তার ভেতরের জগতে যেন একটা ভূমিকম্প হয়ে গেল। তিনি শুধু একবার বললেন, বাবা, আমার সেই হলুদ সাদা ডোরাকাটা শাড়িটাও দিয়ে দিলে? অনির্বাণ বলল, হ্যাঁ মা, সব দিয়ে দিয়েছি। কেন, তাতে কি হলো? বিমলা দেবী আর কথা বললেন না। তিনি বারান্দায় গিয়ে বসলেন এবং আকাশ দেখতে লাগলেন। অনির্বাণ বুঝল মা কষ্ট পেয়েছেন, কিন্তু সে ভাবল, এখন কষ্ট হচ্ছে, দুদিন পর ঠিক ভুলে যাবে। সেদিন রাতে অনির্বাণের ঘুম হলো না। মায়ের সেই ফ্যাকাশে মুখটা বারবার তার চোখের সামনে ভাসতে লাগলো। হঠাৎ তার মনে পড়ল তার বাবার মৃত্যুর আগে বলা শেষ কথাটা। নগেনবাবু যখন হাসপাতালের বিছানায়, তখন দুর্বল হাতে বিমলা দেবীর শাড়ির ট্রাঙ্কটা দেখিয়েছিলেন। অনির্বাণ পাশেই ছিল। নগেনবাবু ফিসফিস করে বলেছিলেন, অনি, দেখিস বিমলার শাড়ির ভাঁজগুলো যেন নষ্ট না হয়। আমার সব স্মৃতি ওগুলোর ভেতরে আছে। অনির্বাণ তখন সেই কথাকে অসুস্থ মানুষের প্রলাপ ভেবেছিল, কিন্তু আজ সেই কথাগুলো তার কানে প্রতিধ্বনিত হতে লাগলো। পরের দিন অফিসে তার মন বসল না। বিকালবেলা এক ক্লায়েন্টের সঙ্গে আলোচনায় বসেছিল। ক্লায়েন্ট ছিল একজন প্রবীণ, 70-এর বেশি বয়স হবে ভদ্রলোকের, যার নাম শুভ্র মজুমদার। শুভ্রবাবু কথায় কথায় তার স্ত্রী এবং পুরনো দিনের শাড়ির প্রতি তার স্ত্রীর ভালোবাসার কথা বলছিলেন। শুভ্রবাবু বললেন, জানুয়ারির মান, বয়স বাড়লে পুরনো স্মৃতিগুলোই মানুষের পুঁজি। আমার স্ত্রী আজও তার মায়ের দেওয়া একটা ছেঁড়া শাড়ি যত্ন করে রেখে দিয়েছেন। ওগুলো শুধু কাপড় নয়, ওগুলো মানুষের জীবন। যখনই ওটাতে হাত দেন, তিনি যেন অতীতকে ফিরে পান। কথাগুলো অনির্বাণের মনে তীরের মতো বিঁধল। সে তখনই বুঝতে পারল যে সে কত বড় ভুল করেছে। সে শুধু শাড়ি বিক্রি করেনি, সে তার মায়ের জীবনের একটি অংশ, বাবার শেষ স্মৃতি এবং তাদের যৌথ জীবনের সবথেকে মূল্যবান সম্পদকে তুচ্ছ কিছু টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছে। অপরাধ বোধে তার শরীর কাঁপতে লাগলো। সে তৎক্ষণাৎ অফিস থেকে বেরিয়ে পড়ল। অনির্বাণ পাগলের মতো সেই পুরনো জিনিস কেনাবেচার ফেরিওয়ালার কাছে গেল। ফেরিওয়ালা বলল, হ্যাঁ, শাড়িগুলো তো আপনার কাছ থেকেই কিনেছিলাম, কিন্তু ওগুলো আমি আর রাখিনি। শহরে এক ফ্যাশন ডিজাইনার কিনে নিয়েছেন। তিনি পুরনো তাঁতের শাড়ি নিয়ে কাজ করেন। দাম ভালো পেয়েছিলাম, তাই দিয়ে দিয়েছি। অনির্বাণ ডিজাইনারের নাম ঠিকানা জোগাড় করলো। ডিজাইনারের নাম শ্রেয়া সেনগুপ্ত। তিনি কলকাতায় নামকরা এক ডিজাইনার। সে যখন শ্রেয়ার স্টুডিওতে পৌঁছালো, তখন পরিবেশটা ছিল অন্যরকম। পুরনো তাঁত, সুতো আর নকশার এক অপূর্ব জগৎ। শ্রেয়া অত্যন্ত শান্তভাবে তার কথা শুনলেন। অনির্বাণ আবেগপ্রবণ কণ্ঠে বলল, ম্যাডাম, শাড়িগুলো আমার মায়ের। আমি একটা খুব বড় ভুল করে ফেলেছি। সেই শাড়িগুলোর মধ্যে আমার বাবার শেষ স্মৃতি জড়িয়ে আছে। আমার মা খুব কষ্ট পাচ্ছেন। শ্রেয়া হাসলেন, আমি শাড়িগুলোর গুণগত মান দেখেই কিনেছিলাম। তাঁতের শাড়ির এই বুনন এখন আর পাওয়া যায় না।
আমি এগুলোকে নতুন করে আধুনিক পোশাকে ব্যবহার করার জন্য কিনেছি। অনির্বাণ মাথা নিচু করে বলল, আপনার পায়ে পড়ি ম্যাডাম, আপনি প্লিজ আমাকে শাড়িগুলো ফেরত দিন। আপনি যত টাকা চেয়েছিলেন আমি তার থেকে 10 গুণ বেশি দেব। আমি জানি আমি আমার মায়ের আবেগ বিক্রি করেছি, আমি সেটা আর ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু শাড়িগুলো ফিরিয়ে দিতে চাই। শ্রেয়া কিছুক্ষণ চুপ করে বসে রইলেন, তারপর বললেন, শোনো অনির্বাণ, আমি তোমার আবেগ বুঝি, কিন্তু দুঃখের বিষয় হলো আমি ইতিমধ্যেই 15টা শাড়ি কেটে ফেলেছি। সেগুলোর থেকে স্কার্ফ আর টপ তৈরি হবে। এই কথাটা শোনা মাত্রই অনির্বাণের মুখটা শুকিয়ে গেল। শ্রেয়া হেসে বললেন, কিন্তু একটা ভালো খবর আছে, তোমার মায়ের হলুদ সাদা ডোরাকাটা শাড়িটা, ওটা আমার ডিজাইন প্ল্যানে ছিল না। ওটার বুনন এত নিখুঁত আর এত পুরনো হওয়া সত্ত্বেও রং একটুও নষ্ট হয়নি যে ওটা কাটতে আমার হাত সরেনি। ওটা এখনও আমার স্টোরে আছে অক্ষত। অনির্বাণের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে মনে মনে কৃতজ্ঞতা জানালো তার বাবার শেষ স্মৃতির প্রতি। সে তখন কৃতজ্ঞতায় শ্রেয়ার হাত ধরে বলল, আপনার কাছে আমি চিরঋণী থাকব। অনির্বাণ হলুদ সাদা ডোরাকাটা শাড়িটি নিয়ে দ্রুত বাড়ি ফিরল। তার বুকটা ধড়ফড় করছিল। সে জানতো এই একটি শাড়ি তার মায়ের সব কষ্টের উপশম। ফ্ল্যাটে ঢুকে সে দেখল বিমলা দেবী বারান্দায় বসে দূরে তাকিয়ে আছেন। তার চোখে কোনো আলো নেই। অনির্বাণ মায়ের সামনে গিয়ে দাঁড়ালো। মা দেখো কি এনেছি। সে শাড়িটা মায়ের কোলের ওপরে রাখলো। শাড়িটা দেখেই বিমলা দেবীর চোখ উজ্জ্বল হয়ে উঠল। সঙ্গে সঙ্গে তিনি শাড়িটা দুহাত দিয়ে তুলে নিলেন, নাকের কাছে নিয়ে খুব গভীর করে একটা শ্বাস নিলেন। যেন হলুদ সাদা ডোরাকাটা শাড়ির বুননে তিনি তার স্বামীর চেনা গন্ধ খুঁজে পেলেন। বিমলা দেবী হাউমাউ করে কেঁদে উঠলেন। তার কান্না ছিল শুধু শাড়ি ফিরে পাওয়ার আনন্দ নয়, এটা ছিল ছেলের কাছ থেকে সম্মান ফিরে পাওয়ার কান্না। বাবা, তুই কি সত্যি তোর বাবার মতো হলি না? তুই তোর মায়ের দুঃখটা বুঝলি, তিনি বললেন। অনির্বাণ হাঁটু গেড়ে মায়ের হাত ধরল। তার চোখও জলে ভরে গেল। মা, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার আর বাবার সব স্মৃতিকে একটা বস্তা পচা জিনিস ভেবেছিলাম। আমি ভুলে গিয়েছিলাম যে পুরনো জিনিস ফেলে দিলেও সেই জিনিসের সাথে জড়িয়ে থাকা মানুষেরা কখনো হারিয়ে যায় না। বিমলা দেবী ছেলের মাথায় হাত রাখলেন। সেদিনের পর অনির্বাণ বদলে গেল। সে মায়ের জন্য পুরনো দিনের সব গানের ক্যাসেট কিনে আনলো। সে যখন অফিসে থাকতো তখন তনিমা চেষ্টা করতো মায়ের সঙ্গে গল্প করতে। সেই রাতে হলুদ সাদা ডোরাকাটা শাড়িটা বিমলা দেবী নিজের বালিশের পাশে রেখে ঘুমোলেন। সকালে অনির্বাণ দেখল মা সেই হলুদ সাদা ডোরাকাটা শাড়িটা পরে বারান্দায় বসে আছেন। তার মুখে এক স্নিগ্ধ পুরনো দিনের হাসি। এটা সেই হাসি যা অনির্বাণ তার বাবার মৃত্যুর পর আর দেখেনি। অনির্বাণ তখন উপলব্ধি করল জীবনের সবথেকে দামি জিনিসগুলো কখনো টাকা দিয়ে কেনা যায় না। আর দামি জিনিস মাত্রই নতুন হয় না, কিন্তু অমূল্য জিনিস পুরনো হয়। আর সেগুলোর যত্ন নেওয়া মানে নিজের শিকড়ের যত্ন নেওয়া। এই গল্পের বার্তা হলো যে জীবন একটা দীর্ঘ পথ, যেখানে শুধু নতুন করে চলাই যথেষ্ট নয়, মাঝে মাঝে থেমে গিয়ে অতীতের ভাঁজে লুকিয়ে থাকা ভালোবাসাটুকুকেও স্পর্শ করা জরুরি। কারণ পুরনো শাড়ির ভাঁজে শুধু স্মৃতি নয়, গোটা একটা জীবনও লুকিয়ে থাকে। ধন্যবাদ। গল্পটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও গল্প পেতে।